এক বছর 3 মাস হলো আপনাদের সঙ্গে ফর্মালি আমি কোনোদিনও কথা বলিনি। হয়তো পথে ঘাটে আমাকে পেয়েছেন, দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আমি জবাব দিয়েছি। তো আজকে আমি মনে করলাম যে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলা দরকার। এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই ভেবে আপনাদের সাথে কথা বলা। আমি শুরু করবো। আসসালামু আলাইকুম সম্মানিত এবং সুপ্রিয় সাংবাদিক বৃন্দ। আপনারা জানেন যে গত ডিসেম্বর মাসে চট্টগ্রাম জেলায় রাউজান এবং রাঙ্গুনিয়া থানায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিশেষ করে 18 ডিসেম্বর বড়ুয়াপাড়া, 20 ডিসেম্বর দেউয়াপাড়া, 23 ডিসেম্বর সুলতানপুর অর্থাৎ রাউজান থানার অধীনে এবং রাঙ্গুনিয়া থানার অধীনে পালপাড়া এবং খাগড়াকুল রাজানগর এই এলাকায় বেশ কিছু ঘরবাড়িতে অল্প সংখ্যক আংশিক এবং পুরোপুরি ভস্মীভূত অবস্থায় কিছু বাড়িঘর পুড়ে গেছে এবং অধিকাংশ বাড়িঘরেই হিন্দু, বৌদ্ধ, পাহাড়ি নাগরিকগণ বসবাস করতেন। এই ঘটনাটি অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং আমাদের মনে হয় যে এই ঘটনার পিছনে এমন কোনো গোষ্ঠী রয়েছে যারা বিশেষ করে এই 3 জনগোষ্ঠী তারা যেন বাংলাদেশের একটা অপ্রীতিকর অবস্থায় আছে বলে প্রমাণ করার চেষ্টা করা যায়। এই কার্যক্রমের সাথে যারা সক্রিয় রয়েছেন এই কাজগুলো অপরাধ করবার জন্য, তারা এই বিষয়ে কাজ করছেন বলে আমাদের প্রাথমিকভাবে মনে হয়। সেই সময় আমরা তদন্ত কার্যক্রম শুরু করি এবং রহস্য উদ্ঘাটনে চট্টগ্রাম জেলা পুলিশ, বিশেষ করে গোয়েন্দা পুলিশ ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করে। রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত প্রাপ্তি তথ্য উপাত্ত, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গত 2 তারিখ অর্থাৎ এই মাসের 2 তারিখে রাঙ্গামাটি জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার বসত বাড়ি হতে 3টি খালি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যা ঘটনাগুলো থেকে উদ্ধারকৃত বস্তার সাথে সাদৃশ্যপূর্ণ। এই ঘটনায় আরো 7 জনকে গ্রেপ্তার করা হয়। 5টি ঘটনার 4টি প্রায় হিন্দু, বৌদ্ধ এবং পাহাড়ি জনগোষ্ঠী বা পরিবার এবং একটি মুসলমান পরিবার এই বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 3টি ঘটনায় আগুন ধরানোর চেষ্টা আর 2টি পুরোপুরি ভস্মীভূত হয়। ঘটনাস্থল থেকে যে ব্যানার এবং বিভিন্ন রকমের সামগ্রী উদ্ধার করা হয় তাতে বিভিন্ন সময় কোনো ব্যক্তি, তার ফোন নাম্বার, রাজনৈতিক ব্যক্তিদের নাম, তাদের কার্যক্রম এবং পুলিশ সদস্য যারা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তাদের সম্পর্কে নানান রকমের বক্তব্য প্রচার করা হয় এবং এক ধরনের চ্যালেঞ্জ প্রকাশ করা হয় যে এই ঘটনাগুলো উদ্ধার করতে আমরা ব্যর্থ হব এবং তারা ভবিষ্যতে আরো কিছু কার্যক্রম করবে বলে আমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং তারা প্রত্যয় ব্যক্ত করে এবং ব্যানারগুলোতে বিভিন্ন বিভ্রান্তিমূলক এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। এই সংক্রান্তে হুমকি এবং ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তো এই ঘটনায় বসবাসকারী যারা রয়েছেন তাদের সকল ব্যক্তিদের শনাক্ত আমরা করেছি। যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমরা কোনো ক্ষেত্রে এবং অধিকাংশ সময় তাদের ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি এবং তাদের সাক্ষ্য প্রমাণ নেওয়ার আমরা চেষ্টা করেছি। এখন এখানে যে জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছিলাম সেটা হচ্ছে যে ঘটনাস্থল থেকে কেরোসিনের তেলের কন্টেইনার, কেরোসিন তেলের বোতল, একটি সিএনজি ড্রাইভারের বসত ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। তেল মাখা অর্থাৎ কেরোসিন এবং ডিজেলের তেল মাখা পুরাতন শার্ট, লুঙ্গি যা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। 3টি প্লাস্টিকের খালি বস্তা যা একজন অভিযুক্ত যার বাসা থেকে প্রথমে আমরা গ্রেপ্তার করি তার বাসা থেকে উদ্ধার করা হয়। ব্যানারে উল্লেখিত মোবাইল নাম্বার সহ যে হাতে লেখা যিনি লিখেছেন তাকে গ্রেপ্তার করা হয় এবং সিএনজি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেল যেগুলো এই 5টি ঘটনাস্থলেই ব্যবহৃত হয়েছিল তাদের সেগুলো উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সাথে সম্পর্কিত আরো এই সংক্রান্তে 7 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের জিজ্ঞাসাবাদে আমরা বিভিন্ন রকমের তথ্য পেয়েছি। এই ঘটনায় আপনাদের প্রশ্নের আগেই আমি বলতে চাই যে তাদের উদ্দেশ্য কি ছিল।
বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতি নেই এর প্রমাণ করা, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ এবং পাহাড়ি জনগোষ্ঠী নিরাপদ নয়, তাকে আন্তর্জাতিকীকরণ করা, যেন আন্তর্জাতিকভাবে বাংলাদেশ বিব্রতকর অবস্থায় পড়ে যায়। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, অর্থাৎ এই জনগোষ্ঠী যদি নিরাপদ না থাকে তাহলে তারা ভোটের পরিবেশ পাবে না, এই কথাগুলো বলবার চেষ্টা করা হয়েছিল। তাদের আরেকটা জিনিস ছিল যে এই জিনিসটা ফোকাস করা, যে প্রাথমিকভাবে যে ঘটনাগুলো ঘটছে তারা যতটুকু ফোকাস হওয়ার পরিকল্পনা ছিল সেই পরিমাণে ফোকাস হয়নি বলে আস্তে আস্তে তাদের মানে কার্যক্রমের গতি বেড়ে গেছে এবং সর্বশেষ দুই একটা ঘটনা থেকে পুরো বাড়ি ভস্মীভূত হয়েছে। এবং জিজ্ঞাসাবাদের মধ্যে এখন পর্যন্ত যে আমরা পেয়েছি তাদের আরো কিছু পরিকল্পনা ছিল, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন জ্বালানো চেষ্টা করা, এবং আরো দুই একটা ঘটনা ছিল, সেটা আমরা এই মুহূর্তে বলছি না, আর একটু বড় ধরনের নাশকতার কথা ভাবা হচ্ছিল, সেটা হয়তো এই মুহূর্তে আমার বলাটা ঠিক হবে না। তো এই ছিল আমাদের তাদের যে সক্রিয় যারা আমরা গ্রেপ্তার করেছি তাদের কার্যক্রম সম্পর্কে আমাদের এখন পর্যন্ত তদন্তের ফলাফল। এবং এখানে গ্রেপ্তার করা হয়েছে যারা, তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন এবং দুই একজন সদস্য রয়েছেন যারা ভাবছেন যে এই কার্যক্রমগুলো করার মাধ্যমে যদি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তাদের অনেক নেতা নেত্রী দেশে ফিরে আসার সুযোগ পাবেন, সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, তাদের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে এবং তাদের যে কিছু নেতাকর্মী জেলে রয়েছে তাদের বেরোনোর পথ সুগম হবে, এই ভাবনাও রয়েছে। এখানে যারা মূল পরিকল্পনাকারী, অর্থ লগ্নিকারী, বাস্তবায়নকারী, সমস্ত যাদের সবারই তথ্য আমরা পেয়েছি, পুরোপুরি গ্রেপ্তার করা আমাদের আমরা সক্ষম হইনি। আর তদন্তের স্বার্থে আমি নামগুলো আপনাদের কাছে প্রকাশ করতে চাচ্ছি না এই মুহূর্তে। তো তদন্তের মাধ্যমে আমরা মনে করি পুরো বিষয়টা বের হয়ে আসবে এবং আশা করি এই ঘটনা বের হয়ে আসলে এরকম ঘটনাগুলো আর এই এলাকায় ঘটবে না। ধন্যবাদ আমার পক্ষ থেকে। ব্যক্তিদের নাম বলাটা ঠিক না, এই জন্য আমি সংগঠন তো আপনারা নিজেরা জানেন সংগঠন কারা, আমি আসলে এই লেভেল থেকে আপনারা নিজেরাও জানেন সংগঠন নিষিদ্ধ ঘোষিত সংগঠন কারা রয়েছে, তাদের সদস্যরা রয়েছেন। এই ঘটনায় যে সম্পৃক্ত যে ব্যক্তি রয়েছেন তিনি এক্ষেত্রে কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছেন, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে তার জবানবন্দি দিয়েছেন, জবানবন্দির সমস্ত বিষয়টা বিধৃত হয়েছে, তার আলোকে আমাদের এই বক্তব্য সেটা উপস্থাপন করছি। দুইটি, আমরা এখন পর্যন্ত দুইটি পেয়েছি। আমাদের এই যারা 7 জন যদি গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারদের মধ্যে 2-3 জন রয়েছে, আর বাকি যারা রয়েছে পরিকল্পনা অর্থলগ্নিকারী, তারা সেই সংগঠনের সদস্য। বলছে নেতা মানে এমন কোন নেতা তারা বক্তব্যের মধ্যে বিশেষ কোনো নেতা বলেনি এখন পর্যন্ত, তারা পুরোপুরি গ্রেফতার করতে পারেনি, কিন্তু নিচের লেভেলে যারা আমাদের গ্রেফতার রয়েছে তারা বলেছেন যে ওনারা অর্থলগ্নি করেছেন, কিন্তু তাদেরকে ধরতে পারলে আমাদের বাকি কাজটুকু সহজ। ছাত্র সংগঠন আর ছাত্র সংগঠন সহ পুরো সংগঠন যারা আছে। সামনে নির্বাচন, এই যে কাজগুলোতে যে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে, এটা কি আসলে নির্বাচনকে পেছানোর জন্য বা বন্ধ করার জন্য পুরো পরিকল্পনা, নাকি শুধুমাত্র দেশের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাকে? আমি পরের অংশটিকে আপনার সাথে আমি একমত হতে চাই। পুরো নির্বাচন বানচাল করার পরিকল্পনা অতটা ছিল বলে আমাদের কাছে মনে হয়নি, বাট যেটা মনে হয়েছে যে এই জনগোষ্ঠী যদি বিব্রতকর অবস্থায় থাকে তাহলে বলার সুযোগ পাওয়া যাবে যে তাদের তো নির্বাচনে বা ভোট কেটে যাওয়ার সুযোগ নেই। সরি, তাদের নাম তো আমার কাছে আছে, আমি সব নাম তো আমরা প্রেসে বলে দিচ্ছি, আপনাদের প্রেস রিলিজের মধ্যে নামগুলো পাবেন, প্রেস রিলিজের মধ্যে সবার নাম বলা আছে। যদি আমি এখানে প্রেস বলতে চাই না, এখন সময় ক্ষেপণ হবে বলে আমি নাম বলছি না, বাট প্রেস রিলিজের মধ্যে সবার নাম রয়েছে। এইখানে আমরা দেখেছি যে বিভিন্ন ব্যবসায়ী, আচ্ছা, এখানে কয়েকটা 3 ধরনের ঘটনা লেখার মধ্যে বক্তব্য রয়েছে। একটা হচ্ছে যে সাধারণ নাগরিক, এখানে যিনি ওর পরিকল্পনা বাস্তবায়ন করেছেন তার কিছু ব্যক্তিগত শত্রুতা ছিল, সেই ব্যক্তিগত শত্রুতার নামগুলো এখানে এসেছে। দ্বিতীয়ত রাজনৈতিক কিছু ব্যক্তির নামগুলো এসেছে আরেকটা ব্যানারে। আর তৃতীয়ত আমি বললাম যে এটা
যে পুলিশ সদস্য যারা রয়েছেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন, তাদেরকে এক ধরনের হুমকি এবং তাদের কার্য তারা তারা আমরা যে ধরতে পারবো না এই সম্পর্কে প্রত্যয় ব্যক্ত করেছে। হ্যাঁ, ইলেকশন নিয়ে কথা বলি, কারণ সামনে নির্বাচন, এই স্বাভাবিকভাবে সব নির্বাচনে কয়েকটি উপজেলাকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। সেই উপজেলাগুলোতে বারবার কংগ্রেসের ঘটনা ঘটেছে, অস্ত্রের মহল আন্দোলন, বিশেষ করে রাউজানের কথা যদি বলি, সরকারের কথা যদি বলি, ইলেকশন তো সামনে বাড়ে। এর মধ্যে আপনারা ঝুঁকিপূর্ণ কোনো উপজেলাকে চিহ্নিত করেছেন কিনা বা কেন্দ্র, সব মিলে আপনাদের কাছে কি মনে হয় বা নম্বর ঝুঁকিপূর্ণ কেন্দ্র কটি, আর সেটাকে ঘিরে আপনাদের পরিকল্পনা আসলে ঝুঁকিপূর্ণ আগেও বিভিন্ন সময় সব নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট সেন্টার তো থাকেই। স্বাভাবিকভাবে এবারও ঝুঁকিপূর্ণ কিছু ভোট সেন্টার রয়েছে। তো ঝুঁকিপূর্ণ আমরা তো সেক্ষেত্রে আমরা জনবল বাড়িয়ে দিই এবং আমাদের উপস্থিতি বাড়িয়ে দিই, আমাদের টহল টিম সেই জায়গাগুলো আরো আমরা বাড়িয়ে দিই সেই জায়গাগুলোতে। আমি মনে করি না কোনো ঝুঁকিপূর্ণ আমাদের লেভেলে ঝুঁকিপূর্ণ হয়ে এটা খুব বড় ধরনের থ্রেট হয় ভোটের জন্য। আর ভোটের পরিবেশে যেটা আপনি বললেন এসব কোনোটাই কোনো সমস্যা নয়। আপনি রাউজান বা সাতকানিয়ার যে কথাগুলো বললেন এগুলো কিছু ঘটনা ঘটছে, এগুলো আমরা অস্বীকার করছি না, বাট প্রত্যেকটা ঘটনা আমরা তদন্ত করে বের করতে সক্ষম হচ্ছি এবং আমি মনে করি না যে ভোটের পরিবেশ বিঘ্ন করার কোনো ঘটনা এখানে ঘটবে এবং সুস্থ সুন্দর পরিবেশ বিরাজ করবে ইনশাআল্লাহ। আমরা একটা ভিডিও গতকালকে থেকে দেখছি যে চট্টগ্রাম দিনে বেশ কিছু পোস্টার ব্যালট, যেটা হচ্ছে যে দেশের বাইরে যারা রয়েছেন তাদের কাছে এই ধরনের একটি ব্যালট ভিডিও বের হয়েছে, ক্যাপশনে লেখা বিভিন্ন জায়গায় যে এটা জামাতের যারা রয়েছেন তারা এটা ভোট কারচুপির জন্য নিয়ে যাচ্ছে। এই ধরনের না না এরকম কোনো কথা বলা হচ্ছে, সেটা আসলে এটা কি সত্যি? না না, এটা প্রথম বিষয় হচ্ছে যে আমি প্রথমেই বলবো এই ঘটনাগুলো সত্য হওয়ার কোনো সুযোগ নেই। কারণ নির্বাচন কমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশন এই ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে আছেন এবং আমার মনে হয় এই বিষয়গুলো অত্যন্ত বিভ্রান্তিগুলো, এরকম হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। আপনি তো যেহেতু রেঞ্জের হিসেবে আপনার কাছে আসলে পুরো যে চট্টগ্রাম বিভাগে কতগুলো আসলে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে, কতগুলো উদ্ধার যেগুলো বিভাগে রয়েছে এগুলো নিয়ে আসলে সবচেয়ে সাবধানী চ্যালেঞ্জ মনে হয়? আমার তো কোনো চ্যালেঞ্জই মনে হচ্ছে না। আমি আমার চট্টগ্রাম রেঞ্জে প্রায় 54টার মতো আমাদের আসন রয়েছে, আমি কোথাও কোনো চ্যালেঞ্জ মনে বোধ করছি না। কোনো জায়গায় ভোটের পরিবেশ ভিন্ন হওয়ার মতো কোনো ঘটনা ঘটছে না। ছোটখাটো যেগুলো ঘটছে এগুলা ভোটের আগে অনেক সময় ছোটখাটো ঘটনা ঘটে, বিভ্রান্তিমূলক তথ্য আসে। এখন তো আপনারা নিজেও জানেন যে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেকভাবে বিভ্রান্তিমূলক পোস্ট করেন, এগুলো তো আসলে সবগুলোতে বিশ্বাস করার প্রয়োজন নেই এবং আমি কোনো রকমের চ্যালেঞ্জ এবং থ্রেট অনুভব করছি না কোনো জায়গা থেকে, চট্টগ্রামে তো নয়ই। সুতরাং এবং আপনারা যদি সজাগ আছেন, আপনারা যদি এই বিষয়ে আমাদেরকে সঠিক তথ্য দেন সেক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো। আর অস্ত্র উদ্ধারের কথা বলছেন, অস্ত্র উদ্ধার তো আমাদের জন্য চ্যালেঞ্জ নিঃসন্দেহে, কিন্তু যেগুলো অস্ত্র এখন আমরা পাইনি সেগুলো আমাদের জন্য এখনো চ্যালেঞ্জ হিসেবে কেউ বের করতে সাহস পাবে বলে আমার কাছে মনে হয় না। যারা যদি লুকিয়ে থাকে বিভিন্ন সংগঠনের কথা আপনারা না বললেও আমরা হয়তো কিছু কিছু জানি, ছোটখাটো সংগঠন বা অনেকে আপনারা বলতে চান বিভিন্ন সময়, তারা লুকিয়ে রেখেছে কিন্তু তারা বের করার সাহস পাবে বলে আমরা মনে করি নির্বাচনের আগে। তো এখন যে পরিমাণ সহিংসতা ঘটতেছে এটা তো চ্যালেঞ্জ, আপনি বলছেন যে চ্যালেঞ্জ আপনি মনে করতেছেন না, কিন্তু মনে না করার পরেও কিন্তু উন্নততা ঘটে যাচ্ছে এবং আচ্ছা আপনারা জঙ্গল আমাদের যে রিপোর্ট আপনারা যে তথ্যগুলো সংগ্রহ করেন সেটার ভিত্তিতে আমাদের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের একটা সংখ্যা কিন্তু আপনাদের থাকে, সেটা সংখ্যাটা ঠিক কতটা? এই মুহূর্তে তো আমি সংখ্যাটা নিয়ে আসিনি, আপনাকে বলতে পারবো না। যদি আমি অফিসে যাই তখন আপনি যদি যোগাযোগ করেন আমি বলতে পারবো, আমার তো বলতে কোনো অসুবিধা নেই। আমার এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্স পুরোটা আমার কাছে মনে নেই, এই জন্য বলতে পারবো না। আর জঙ্গল সেলিপুরের কথা যেটা আপনি বললেন, সেখানে যাওয়ার আমাদের পরিকল্পনা ছিল কিন্তু আমরা এই পর্যন্ত যেতে পারিনি। আমরা কাজ করবো সেখানে। আর আপনি যেটা অপারেশনের কথা বললেন, আপনি তো জানেন যে দিন কয়েক আগে আমাদের একজন নির্বাচন কমিশনার, সম্মানিত নির্বাচন কমিশনার এসেছিলেন, উনিও বলছেন যে সেনাবাহিনী বিষয়ে কাজ শুরু করবে। আজকে কোথায় কোনো কোনো জায়গায় কাজ শুরু হয়েছে এবং 2-1 মধ্যে কাজ শুরু হবে, এতটুকু আমি জানি। সবাই বিশেষ অপারেশন, আমাদের অপারেশন সবসময় চলছে। বিশেষ অপারেশন তো আমরা তো সবসময় বিশেষের মধ্যে থাকি, আমরা এমন না যে আমরা অপারেশন করছি না, যখনই কোনো খবর পাচ্ছি তখনই করছি। বিশেষ অভিযান
হলে পুরোপুরি অস্ত্র উদ্ধার হবে কিনা এটা আমি ঠিক জানি না, বাট আমাদের কিন্তু অভিযান কার্যক্রম সবসময় চলছে। আমি আপনাদেরকেও সবসময় বলছি, অনেক সময় বলছি আপনাদেরকে, আপনারা আমাকে সাহায্য করেন। অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান প্রয়োজন নাই, অস্ত্র উদ্ধার তো যে কোনো সময় করা যায়, যে কোনো ভাবেই করা যায়। সুতরাং অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান প্রয়োজন নাই, আপনারা আমাকে সাহায্য করেন, আমি কাজ করব। এখন পর্যন্ত মাফিয়া চক্রের কথা বলা ঠিক হবে না, বাট এখানে 16-17 জনের নাম পেয়েছি আমরা, যারা এই টোটাল কার্যক্রমটা প্যাকেজ বলা চলে, টোটাল কার্যক্রমটা তারা পরিচালনা করার দায়িত্ব রয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন রকম বিভিন্ন গোত্রে বিভিন্ন গোষ্ঠী। আর এখানে যে শুধুমাত্র কোন বিশেষ জনগোষ্ঠী রয়েছে তা কিন্তু না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই আছে এই গ্রুপের মধ্যে। সুতরাং মূল কাজটাই হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে এই মাইনরিটি গ্রুপ যারা যারা আমাদের বলতে চাই আর কি অনেকেই, যে হিন্দু, বৌদ্ধ তারপর অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করা, তারা যেন এটা দেখে রাস্তায় নেমে আসে, হই হুল্লোড় করে, সরকার বিব্রত হয়, এটাই এটাই এর পিছনে লোকদেরকে আমরা এই মুহূর্তে বুঝতে পারছি। আছে প্রায় 10-12 জন, এখন পর্যন্ত 10-12 জন যাদেরকে আমরা এখনো ধরতে পারিনি, বাট তাদেরকে ধরলে আবার পিছনের লোকদেরকে হয়তো বের করা যাবে। আর তারা এর পিছনে কারা আছে। বড় কল্পনা এখন আমার কাছে প্রাথমিক একটা পরিকল্পনা, যেটা বললাম আপনাকে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের হামলার পরিকল্পনা ছিল। যদি আমরা গ্রেপ্তার করতে না পারতাম তাহলে এরকম একটা কাজ তারা করতো, মিডিয়া ফোকাস পাওয়ার জন্য। মেইনলি তাদের বিষয়টা ছিল মিডিয়া যেন ফোকাস হওয়ার জন্য, এবং তারা যে কাজগুলো করছে এবং এটা আন্তর্জাতিকভাবে যাতে বাংলাদেশের মাঝে, যে বাংলাদেশ বললাম, যে কথা বললাম যে এই জনগোষ্ঠী নিরাপদ নয়, এইটা প্রমাণ করার জন্য। এখানে একটা কথা বলে রাখা ভালো, দেখেন এই তদন্ত যেটা আমরা পেলাম, যে এখানে কিন্তু কোনো বিশেষ জনগোষ্ঠী এই প্যাকেজের মধ্যে না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই রয়েছে, এবং তারা একটা সাধারণ একটা জনগোষ্ঠীর উপর আক্রমণটা চালাচ্ছে। এটা বাংলাদেশের মানুষের চিন্তার প্রতিফলন কিন্তু না, যে বাংলাদেশের মানুষ, মুসলমান মানুষ হিন্দুদের উপর আক্রমণ করছে, বিষয়টা মোটেও না। এই 16-17 জন লোকের একটা প্যাকেজ, তারা এই কার্যক্রম পরিচালনা করছে, অথচ আমাদের সবাইকে আমাদের সবাইকে ব্লেম দিতে হচ্ছে যে আমরা বোধহয় হিন্দু গোষ্ঠীর উপর আমরা চড়াও হচ্ছি, কিন্তু বাস্তবতা সেটা নয়। 16-17 জন লোকের একটা প্ল্যান, কিন্তু এটা আমাদের আন্তর্জাতিক মনে হবে যে বাংলাদেশের মানুষ বোধহয় হিন্দুদের উপর চড়া হয়, বাস্তবতা কিন্তু সেটা নয়। সেটা আমাদের তদন্তে এখন আপনি যেটা বলেছেন যে যেহেতু আইন বলে সেসব কারণে নামাজ চলতে পারে, সেটা জানানো সেই বিষয়টা ক্লিয়ার করবেন। আর এটা দ্বিতীয় প্রশ্ন আপনি, এই যাদেরকে আপনারা বলছেন যে বাইরে থেকে টার্গেট করে এই তাদেরকে যে কাজ করেছেন, তারা আসলে কিভাবে ফান্ডিংটা করছে, ফান্ডিংটা থেকে আসছে? আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা জানি যে শীতের গণতন্ত্র আছে, বাসকালীতে একটা বিশাল অপারেশন কোরিয়ায় বড় করে গেছে, কিন্তু স্পেসিফিক করে কেন রাঙ্গুনিয়া রাউজানেই করা, সেক্ষেত্রে ওই জায়গার কোনো ইন্ধন আছে কিনা আমরা বুঝতে পেরেছি। আমি আপনার প্রশ্নের জবাব শেষ থেকে দিই, সেটা হচ্ছে যে লোকগুলোকে আমরা গ্রেফতার করেছি তারা মূলত রাঙ্গুনিয়া, রাউজান, রাঙামাটি এই এলাকার লোক। তারা হয়তো এই জায়গায় কাজ করতে স্বস্তি বোধ করছে, এটা একটা হতে পারে। আর অন্য জায়গায় যাওয়ার তারা মনে হয় এখন কোনো প্রয়োজন নাই, কারণ এটা তাদের পরিচিত জায়গা, সে কারণে তাদের অপারেশন পরিচালনা করা সম্ভব হচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। বলেন না